من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد السلام عليكم ورحمة الله وبركاته আজকে আমাদের আলোচনার বিষয় হলো রেনেসান্স বা রেনেসা। রেনেসা হলো ইউরোপীয় সভ্যতার একটা ঐতিহাসিক পর্যায়। আপনারা অনেকে বলেন যে এটাকে আসলে ঠিক একটা ঐতিহাসিক পর্যায় বা পিরিয়ড বলা আসলে ঠিক হয় না, বরং এটা একটা প্রক্রিয়া, এটা একটা প্রসেস যেটার মধ্য দিয়ে ইউরোপ গেছে। এবং অর্থাৎ একদল বলতেছেন যে এটা হলো একটা নির্দিষ্ট সময়কাল, একটা নির্দিষ্ট হিস্টোরিক্যাল পিরিয়ড। আরেকদল বলতেছেন যে এটা একটা নির্দিষ্ট প্রক্রিয়া যেটা ইউরোপ অতিক্রম করছে। মোটা থেকে ধরা হয় যে রেনেসান্স প্রায় 250-300 বছরের মতো স্থায়ী হয়েছে, রাফলি চতুর্দশ শতাব্দী থেকে শুরু করে সপ্তদশ শতাব্দী পর্যন্ত। এটা একটা রাফ হিসাব, এবং এই হিসাবটা রাফ কারণ এই ধরনের ব্যাপারগুলো আসলে একদম ঠিকঠাক দিন তারিখ হিসাব করে বলা মুশকিল। তো রেনেসান্স শব্দের অর্থ হলো পুনর্জন্ম। এটা একটা ফ্রেঞ্চ শব্দ যেটার অর্থ হলো রিবার্থ বা পুনর্জন্ম। পুনর্জন্ম মানে কি? পুনর্জন্ম মানে হলো মৃত্যুর পর নতুন কোনো দেহে আবার জীবিত হওয়া। রেনেসান্সের ধারণাটাও আসলে এমন। আমরা জানি যে রোমান সাম্রাজ্যের পতনের পর ইউরোপে একটা অন্ধকার যুগ নেমে আসে, এবং এটা প্রায় 700-800 বছরের মতো স্থায়ী হয়, বা এর চেয়ে একটু বেশিও। প্রাচীন গ্রিক সভ্যতা এবং রোমান সাম্রাজ্যের যে দর্শন ছিল, সাহিত্য ছিল, শিল্প ছিল, জ্ঞান ছিল, এই সময়টাতে এগুলা ইউরোপ থেকে হারায় যায়। তো রেনেসান্সের সময় ইউরোপ এই জিনিসগুলো নতুন করে আবিষ্কার করে, এবং এগুলোর ভিত্তিতে, এগুলোর আলোকে নিজেদের চিন্তা, দর্শন, শিল্প, সাহিত্য সবকিছুতেই একটা পরিবর্তন আসে, বা তারা একটা পরিবর্তন আনে, এবং তারা এটাকে একটা পুনর্জন্ম মনে করে যে এভাবে ইউরোপের পুনর্জন্ম ঘটছে। ইউরোপ অন্ধকার যুগ থেকে বের হয়ে আসছে এবং তাদের একটা পুনর্জন্ম হয়েছে, এবং এই যে পুনর্জন্ম, এই যে রিবার্থ, এটাই হলো রেনেসান্স। ইউরোপের ইতিহাসে রেনেসান্স অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘটনা। এনলাইটেনমেন্টে এবং আধুনিক পৃথিবীতে, অর্থাৎ মডার্নিটিতে, আধুনিক পশ্চিমা সভ্যতায় আমরা যেসব ধ্যান ধারণা দেখি, এমনকি কিছু প্রতিষ্ঠানও যেগুলো দেখি, সেগুলোর অনেক কিছু শেকড় আসলে খুঁজে পাওয়া যায় রেনেসান্সে। সংক্ষেপে আমরা রেনেসার কিছু বৈশিষ্ট্য দেখি। রেনেসার শুরু বর্তমানে যেটাকে ইটালি বলা হয়, সেই ইটালির বিভিন্ন নগর রাষ্ট্রে, বিশেষ করে উত্তর ইটালিতে, ফ্লোরেন্স, রোম, ভেনিস, এই ধরনের নগর রাষ্ট্রগুলোতে এটার সূচনা বলা যায়। পরে ইউরোপের অন্যান্য অঞ্চলেও এটা ছড়ায় পড়ে, বিশেষ করে উত্তর ইউরোপে, নেদারল্যান্ডস, জার্মানি, ব্রিটেন, এই জায়গাগুলোতেও রেনেসান্সের প্রভাব এসে পড়ে। রেনেসার একটা বড় বৈশিষ্ট্য হলো এই সময়কার শিল্প। এই সময়কার শিল্প, ছবি, স্থাপত্য, সাহিত্য, এগুলোতে এখানে এই সময় একটা বিশাল জোয়ার আসে। এবং আমরা যখন সাধারণত রেনেসা বলি, সাধারণ মানুষ রেনেসার সময়কার শিল্প, বিশেষ করে পেইন্টিং, চিত্রকর্ম, স্থাপত্য, এগুলোর কথাই চিন্তা করে। রেনেসার সময় আরেকটা মৌলিক দিক ছিল প্রাচীন গ্রিক এবং রোমান শিল্প ও সাহিত্য এবং স্থাপত্যের বিভিন্ন স্টাইল কপি করার চেষ্টা। অর্থাৎ ইউরোপিয়ানরা এই সময় কনসিয়াসলি, সচেতনভাবে গ্রিক এবং রোমানদের স্টাইল নকল করার চেষ্টা করতেছিল। রেনেসার সময় ইউরোপিয়ানরা বিভিন্ন নতুন মহাদেশ খুঁজে পায়। যেমন ক্রিস্টোফার কলম্বাস 1492 সালে আমেরিকাতে পা রাখে। ভাস্কো দা গামা ভারতে আসে 1498 সালে। ভাস্কো দা গামা ছিল সমুদ্র পথে ভারতে আসা প্রথম ইউরোপিয়ান। এই যে নতুন মহাদেশগুলো খুঁজে বের করা, এটা ছিল কলোনিয়ালিজম বা উপনিবেশবাদের শুরু। আর উপনিবেশবাদ ছাড়া, কলোনিয়ালিজম ছাড়া আজকের পশ্চিমের অস্তিত্ব হয় না। অর্থাৎ পশ্চিম আজকে যেভাবে আসে, যেইভাবে আমরা তাদেরকে এখন দেখি, ইভেন বর্তমান যে বিশ্ব ব্যবস্থা, এটা আসলে কলোনিয়ালিজম না থাকলে সম্পূর্ণ ভিন্ন হতো। রেনেসার আরেকটা বৈশিষ্ট্য হলো যে এই সময় বিজ্ঞানের ক্ষেত্রে, বিশেষ করে মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে একটা বড় পরিবর্তন আসে। এর আগে সাধারণত টলেমির মডেল অনুসরণ করা হতো, যেটা হলো জিওসেন্ট্রিক, অর্থাৎ পৃথিবী কেন্দ্রিক। তখন মনে করা হতো যে পৃথিবী হলো মহাবিশ্বের কেন্দ্র, এবং চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এগুলো সবকিছু পৃথিবীকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। কিন্তু রেনেসার সময় নিকোলাস কোপারনিকাস হিলিওসেন্ট্রিক মডেল দেয়, অর্থাৎ সূর্যকেন্দ্রিক মডেল দেয়, যেখানে সে বলে যে সৌরজগতের কেন্দ্র হলো সূর্য, এবং পৃথিবী সহ অন্য সবকিছু, সৌরজগতের অন্য সবকিছু আসলে সূর্যকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। পরে বিজ্ঞানী গ্যালিলিও এটা নানা তথ্য প্রমাণ দিয়ে আবার উপস্থাপন করে। আরো বলা হয় যে রেনেসার সময় আসলে সায়েন্টিফিক মেথড আবিষ্কার করা হয়। সায়েন্টিফিক মেথড কি? সায়েন্টিফিক মেথড হলো, বাংলায় এটাকে বলা যায় বৈজ্ঞানিক পদ্ধতি। এটা হলো যে পদ্ধতিতে আসলে বৈজ্ঞানিক অনুসন্ধান করা হয়, কোনো কিছু বিচার বিশ্লেষণ করা হয়, এটাকে বলা হয় সায়েন্টিফিক মেথড। এটা নিয়ে ইনশাল্লাহ আমরা পরে আর একটু আলোচনা করব। তো অনেকে বলে রেনেসার সময় ইউরোপেই এটার আসলে আবিষ্কার হয়েছে।
আরেকটা বৈশিষ্ট্য হলো যে রেনেসার সময় ফিউডালিজম বা সামন্ততান্ত্রিক যে ব্যবস্থা তখন ছিল সেটার পরিবর্তন হওয়া শুরু করে। যদিও পুরোপুরি পরিবর্তন তখন হয় নাই, বাট এটা শুরুটা তখন হয়। রেনেসার আরেকটা বৈশিষ্ট্য ছিল বাণিজ্যের ব্যাপক প্রসার। এই সময় ইউরোপিয়ানরা বিশ্বের বিভিন্ন অঞ্চলের সাথে খুব ব্যাপকভাবে বাণিজ্য করতে শুরু করে, ট্রেড করতে শুরু করে। কাগজ, প্রিন্টিং প্রেস অর্থাৎ ছাপার মেশিন, কম্পাস, বারুদ, গান পাউডার, এরকম বিভিন্ন জিনিস এই সময়টাতেই ইউরোপে আবিষ্কার হয়। রেনেসার আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা হলো প্রটেস্ট্যান্ট রিফরমেশন, অর্থাৎ খ্রিস্টবাদের দ্বিতীয় বিভাজন। এটা নিয়ে ইনশাল্লাহ আমরা সামনে আরো বিস্তারিত আলোচনা করব। আরেকটা দিক ছিল হিউম্যানিজম বা মানবতাবাদ। এটা রেনেসার আরেকটা দিক। তবে রেনেসার সময় মানবতাবাদের অর্থটা ভিন্ন ছিল। আজকে এটা বলতে আমরা বুঝি একটা সেকুলার মতবাদকে, কিন্তু রেনেসার সময় ব্যাপারটা আসলে এরকম ছিল না। রেনেসার সময়কার হিউম্যানিস্টরা মোটা দাগে খ্রিস্টান ছিল, ক্যাথলিক ছিল। কিন্তু পরে যে সেকুলার হিউম্যানিজম আসছে, যে সেকুলার মানবতাবাদ আসছে, সেটার বীজটাও রেনেসার সময় দেখা গেছিল। রেনেসার সময়কার কিছু গুরুত্বপূর্ণ ফিগার বা ব্যক্তির মধ্যে হলো লরেন্সো ডি মেডিচি, লিওনার্দো দা ভিঞ্চি, নিকোলাস কোপারনিকাস, পেট্রার্ক, রাফায়েল, গ্যালিলেও, মাইকেল অ্যাঞ্জেলো, উইলিয়াম শেক্সপিয়ার, রেনে দেকার্ত, জন মিল্টন, ফ্রান্সিস বেকন, এরকম আরো অনেকে। তো সংক্ষেপে এগুলো হলো রেনেসার উল্লেখযোগ্য কিছু দিক। আজকের ইউরোপিয়ানদের কাছে রেনেসার অর্থ কি, বা তাদের কাছে রেনেসার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক কোনগুলো? মোটা দাগে দুটো দিকের কথা বলা যায়। একটা হলো তারা মনে করে যে রোমান সাম্রাজ্যের পতনের পর পৃথিবীতে অন্ধকারের যুগ শুরু হয়েছিল, জ্ঞান, শিক্ষা, সংস্কৃতির অবনতি এবং অবক্ষয় শুরু হয়েছিল, এবং এটা একটা লম্বা প্রক্রিয়া ছিল যেটা প্রায় 1000 বছরের কাছাকাছি সময় স্থায়ী হয়েছিল। রেনেসার সময় প্রাচীন গ্রিক দর্শন, গ্রিক সভ্যতা এবং রোমান সাম্রাজ্যের জ্ঞানের মাধ্যমে ইউরোপের পুনর্জন্ম ঘটে। তারা এই অন্ধকার যুগ থেকে বের হয়ে আসে। এটা হলো একটা দিক, গুরুত্বপূর্ণ দিক। দ্বিতীয় গুরুত্বপূর্ণ দিক হলো আধুনিক ইউরোপিয়ানরা মনে করে, বা আধুনিক একাডেমিয়াতে মনে করা হয়, অন্ধকার যুগ আর মডার্নিটির মাঝখানে ব্রিজ বা সেতু হলো রেনেসা। এই দুটো সময়কালের মধ্যে সেতু হলো রেনেসা। রেনেসার মাধ্যমে পৃথিবী অন্ধকার যুগ থেকে মডার্নিটিতে আসছে। এই দুটোর মাঝখানে লিঙ্কটা হলো রেনেসা। রেনেসার পেছনের কারণগুলো কি কি ছিল, কি কি ফ্যাক্টর এটার পেছনে ভূমিকা রাখছে? প্রথমে এই ব্যাপারে আমরা গতানুগতিক ব্যাখ্যাটা দেখব, অর্থাৎ এই ব্যাপারে ইউরোপিয়ানদের নিজস্ব ব্যাখ্যাটা দেখব। তাদের ব্যাখ্যা অনুযায়ী রেনেসার পেছনে কয়েকটা মূল ফ্যাক্টর ছিল। গ্রিক দর্শন এবং সাহিত্যের রচনাগুলো নতুন করে আবিষ্কার করা, এটা রেনেসার প্রধান একটা ফ্যাক্টর মনে করা হয়, বা সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর মনে করা হয়। প্রিন্টিং প্রেসের আবিষ্কার, এটা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর মনে করা হয়, কারণ প্রিন্টিং প্রেসের আবিষ্কারের ফলে বইয়ের প্রচলনটা অনেক বেশি হয় এবং মানুষের পক্ষে জ্ঞান অর্জন করা অনেক সহজ হয়ে আসে। এটা হলো একটা ব্যাখ্যা। আরেকটা ফ্যাক্টর হলো বাণিজ্য। আমরা বলছিলাম যে এই সময় বাইরের বিশ্বের সাথে ইউরোপের বাণিজ্য অনেক বেড়ে যায় এবং তারা বিভিন্ন ধরনের ব্যবসা শুরু করে। বিশেষ করে উসমানীদের সাথে ইউরোপের অনেক ধরনের বাণিজ্য হইতে শুরু করে। এটার ফলে ইউরোপের অর্থ সম্পদ অনেক বাড়ে, আর এই অর্থের ফলে শিল্প, সাহিত্য, জ্ঞান চর্চা, বিজ্ঞান চর্চা, এসবের পিছনে টাকা খরচ করা, এগুলোর পৃষ্ঠপোষকতা করা সম্ভব হয়। আরেকটা ফ্যাক্টর হলো ক্রুসাইড। ক্রুসাইডের মাধ্যমে ইউরোপ মুসলিম সভ্যতার সংস্পর্শে আসে, আবার ক্রুসাইডের মাধ্যমে তারা মুসলিমদের থেকে অনেক ধন সম্পদও লুট করে আনে। ক্রুসেডের শুরুটা যদিও রেনেসার আগে, কিন্তু ক্রুসেড বিভিন্ন পর্যায়ে হয়েছে এবং এই প্রক্রিয়াটা একটা লম্বা সময় ধরে চলছে। রেনেসার পেছনে আরেকটা ফ্যাক্টর মনে করা হয় প্লেগকে। মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর মহামারী মনে করা হয় বিউবনিক প্লেগকে। এটাকে ব্ল্যাক ডেথও বলা হয়। 1346 থেকে 1353 সালের মধ্যে ইউরোপ, এশিয়া এবং উত্তর আফ্রিকাতে প্রায় 2 কোটি মানুষ এই বিউবনিক প্লেগে মারা যায়। এটা ছিল তখনকার সময়ের জন্য একটা বিশাল ব্যাপার, কারণ তখনকার সময়ে পৃথিবীতে জনসংখ্যা এত বেশি ছিল না। বিশেষ করে ইউরোপের জনসংখ্যার অর্ধেক এই প্লেগে মারা যায়, ব্ল্যাক ডেথে তারা মারা যায়। এখন চিন্তা করেন, যদি 5 থেকে 7 বছরের মধ্যে একটা মহাদেশের জনসংখ্যা অর্ধেক হয়ে যায়, অর্ধেক মানুষ মারা যায়, তখন সমাজের উপর, রাজনীতির উপর এটার প্রভাবটা কেমন হবে, মানুষের জীবনের উপর এর প্রভাবটা কেমন হবে? তো অনেকে বলেন যে এই যে ঘটনাটা ঘটলো, এটার একটা সুদূর প্রসারী প্রভাব ইউরোপের উপর পড়ছিল। অনেকে মনে করেন যে এই যে ব্ল্যাক ডেথ, এটার কারণে ইউরোপের মানুষের মনস্তত্ত্বে একটা গভীর পরিবর্তন আসলো। তাদের মধ্যে ক্যাথলিক চার্চ নিয়ে
ধর্মবিশ্বাস নিয়ে একটা সংশয় তৈরি হলো। আবার অনেকে বলেন এই যে এত বিশাল সংখ্যক মানুষ মারা গেল, এর কারণে সামাজিক এবং অর্থনৈতিক দিকে অনেক পরিবর্তন আসলো। আবার অনেক মানুষ প্লেগ থেকে বাঁচার জন্য নিজেদের ভিটেবাড়ি থেকে বাদ ছেড়ে দিয়ে অন্য বিভিন্ন অঞ্চলে চলে গেল। এভাবে ইউরোপের সমাজ ও রাজনীতির ভারসাম্যটা চেঞ্জ হয়ে গেল। ইটালির বিভিন্ন নগর রাষ্ট্র, বিশেষ করে ফ্লোরেন্স এবং ভেনিস, এই সময় ইউরোপের কেন্দ্রে পরিণত হলো ধীরে ধীরে। আর এখান থেকেই কিন্তু পরে রেনেসাঁ শুরু হলো। ফলে অনেকেই মনে করেন যে এই যে বিউবনিক প্লেগ বা ব্ল্যাক ডেথ, এটা রেনেসাঁর পেছনে একটা বড় ফ্যাক্টর ছিল। এটা গেল গতানুগতিক গল্প। তো এই ধরনের গল্পগুলোকে আমাদের সবসময় একটু সন্দেহের চোখে দেখতে হবে, বিশেষ করে যেগুলো ইউরোপিয়ানদের তৈরি সেগুলা। কারণ এই ধরনের গল্পগুলোতে বা এই ধরনের ব্যাখ্যাগুলোতে তারা অনেক কিছু বাদ দিয়ে যায় এবং অনেক কিছু একটু পরিবর্তিতভাবে প্রেজেন্ট করে, উপস্থাপন করে, যার ফলে মূল ছবিটা বদলায় যায়। ইউরোপিয়ানরা সবকিছু ইউরোপ কেন্দ্রিকভাবে চিন্তা করতে পছন্দ করে, এইভাবে ব্যাখ্যা করতে পছন্দ করে, এবং ইতিহাসকেও তারা ইউরোপের জায়গা থেকে দেখে, ইউরোপ কেন্দ্রিকভাবে দেখে। ইউরোপকে কেন্দ্র বানায় সবকিছুর এবং ইউরোপকে মাপকাঠি বানায় সবকিছুর। এটাকে ইউরোসেন্ট্রিজম বলা হয়, আমি বলি ফিরিঙ্গি সেন্ট্রিক। আপনাদের একটা উদাহরণ দিই, তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন। এই যে আমরা বললাম যে ইউরোপিয়ানরা বলে যে মধ্যযুগ ছিল অন্ধকার যুগ। কেন অন্ধকার যুগ? কারণ এই সময় ইউরোপ ছিল অন্ধকারে। যেহেতু ইউরোপ অন্ধকারে ছিল, তাই এটার নাম অন্ধকার যুগ। অথচ এই সময়টাতে মুসলিম সভ্যতার ব্যাপক উন্নতি হয়েছিল। বাগদাদ, আন্দালুস, ইস্তাম্বুল এসব ছিল সেই সময়কার পৃথিবীর সবচেয়ে উন্নত শহরগুলোর মধ্যে। এই সময় ভারত এবং চীনেও অনেক সমৃদ্ধ সভ্যতা ছিল। এমনকি খ্রিস্টানদের মধ্যেও, যেটাকে আমরা ইস্টার্ন রোমান এম্পায়ার বলছি, বাইজেন্টাইন সাম্রাজ্য যেটা ছিল, সেখানেও কোনো অন্ধকার যুগ ছিল না। সেখানেও জ্ঞান বিজ্ঞানের চর্চা ছিল, সভ্যতা ছিল। কিন্তু যেহেতু ইউরোপ অন্ধকারে ছিল, তাই এই পুরো সময়টার নাম হলো অন্ধকার যুগ। ইতিহাস তো শুধু ইউরোপের না, ইতিহাস পুরো পৃথিবীর, ইতিহাস পুরো পৃথিবীর সব মানুষের। কিন্তু ইউরোপের জন্য যেহেতু এটা অন্ধকারের সময়, তাই এভাবেই তারা পুরো ইতিহাসের এই পুরো সময়টাকে সংজ্ঞায়িত করছে। এটা হলো ইউরোসেন্ট্রিক বা ফিরিঙ্গি সেন্ট্রিক চিন্তার একটা উদাহরণ। তো এই ধরনের ফিরিঙ্গি সেন্ট্রিক শিক্ষা, ইতিহাস, ব্যাখ্যা, এগুলো নেওয়ার ব্যাপারে আমাদের খুবই সতর্ক থাকতে হবে। কারণ আমরা যদি সতর্ক না হই, তাহলে নিজেদের অজান্তেই আমরা তাদের কিছু কিছু চিন্তা, তাদের কিছু কিছু পূর্ব ধারণা, তাদের কিছু কিছু উপসংহার গ্রহণ করে ফেলবো। তো রেনেসাঁ নিয়ে যে ফিরিঙ্গি সেন্ট্রিক ব্যাখ্যা, এটার ফাঁকফোকরগুলো কি কি? প্রথমত, রেনেসাঁর পুরো ধারণাটাই হলো পুনর্জন্মের ধারণা। একসময় গ্রিকদের মাধ্যমে সভ্যতার আলো শুরু হয়েছিল, রোমানরা তারপর সেটা নিছে গ্রিকদের কাছ থেকে, তারপর একসময় ইউরোপ পথ হারায় ফেলছে, অন্ধকারে হারায় গেছে। আবার তারপর গ্রিকদের রচনাবলী যখন নতুন করে আবিষ্কার করা হয়েছে, ইউরোপের মানুষ যখন নতুন করে গ্রিকদের রচনাবলী খুঁজে পাইছে, তখন ইউরোপ নতুন করে আলোর পথে বের হয়ে আসছে, ইউরোপের পুনর্জন্ম ঘটছে। আর তারপর রেনেসাঁ থেকে এনলাইটেনমেন্ট হয়েছে, তখন পুরো পৃথিবীতে সেকুলারিজম, গণতন্ত্র, ইন্ডিভিজুয়ালিজম, এই সব কিছু আলো ছড়ায় পড়ছে। এটা হলো ইউরোপিয়ানদের বানানো গল্প। এই গল্পের শুরুতে ধরে নেওয়া হচ্ছে যে ইউরোপ একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো, বাকি পৃথিবীর সাথে তার কোনো যোগাযোগ নাই। এই দ্বীপে নিজে থেকেই একবার সভ্যতা জেগে উঠছে, তারপর নিজে থেকেই সেটা অন্ধকারে গেছে, তারপর আবার নিজে নিজে পুনর্জন্ম হয়েছে। অনেকটা এরকম একটা বক্তব্য। কিন্তু এটা সম্পূর্ণ ভুল একটা ধারণা। ইনফ্যাক্ট ইউরোপের যে রেনেসাঁ, সেটা গ্রিকদের রচনাবলী থেকে হয় নাই, বরং রেনেসাঁ হয়েছে মুসলিমদের যে সভ্যতা ছিল, মুসলিমদের যে জ্ঞান ভাণ্ডার ছিল, সেটার উপর ভর দিয়ে। কিন্তু ইউরোপের ঐতিহাসিকরা এই সত্যটা চেপে দেওয়ার চেষ্টা করে, অথবা যখন বলে তখন যথাসম্ভব একে কমায় দেখানোর চেষ্টা করে। রেনেসাঁর পেছনে সত্যিকার অর্থে গুরুত্বপূর্ণ কয়েকটা ফ্যাক্টরের দিকে তাকানো যাক। আমরা ক্রুসেডের কথা বলছিলাম। এই সময়টাতে 10ম থেকে দ্বাদশ শতাব্দীর সময় ইসলামী সভ্যতার তুলনায় ইউরোপিয়ানরা ছিল বর্বর। মুসলিমরা ক্রুসেডারদের যোদ্ধা হিসেবে সম্মান করত, সমীহ করত, সম্মান করত না, সমীহ করত। কিন্তু জ্ঞান বিজ্ঞান সভ্যতা এইসব দিক থেকে তারা ইউরোপিয়ানদের বা ক্রুসেডারদের বর্বর মনে করত। ক্রুসেড ছিল একটা অ্যাডভান্স সিভিলাইজেশনের উপর, অর্থাৎ একটা উন্নত সভ্যতার উপর বর্বরদের আগ্রাসন। এছাড়া ইউরোপের একটা অংশে মুসলিমরা 700 বছর ধরে রাজত্ব করছে, যেটাকে আমরা আল আন্দালুস বলি। এবং আন্দালুস ছিল
ওই সময়কার সবচেয়ে সমৃদ্ধ জাঁকজমকপূর্ণ সভ্যতাগুলোর একটা। আবার এই আন্দালুসের সাথে মূল যে ইসলামী সভ্যতা ছিল, যে খিলাফত ছিল বাগদাদ কেন্দ্রিক, সেটারও সম্পর্ক ছিল। অর্থাৎ মুসলিম জ্ঞান ভান্ডার আন্দালুসে ছিল। মুসলিমদের জ্ঞানের বিশাল একটা ভান্ডার আন্দালুসের মাধ্যমে ইউরোপে পৌঁছায় গেছিল। টোলেইডো, যেটা আজকে স্পেনের অন্তর্ভুক্ত, সেখানে মুসলিমরা একটা বিশাল লাইব্রেরি গড়ে তুলছিল। 1085 সালে ক্যাথলিকরা, অর্থাৎ ক্যাথলিক খ্রিস্টানরা, ইউরোপিয়ানরা সেই লাইব্রেরি দখল করে নেয়, এবং এটার ফলে মুসলিমদের যে জ্ঞান ভান্ডার এবং মুসলিমরা গ্রিকদের যেসব বই অনুবাদ করছিল সেটা ইউরোপে ছড়ায় পড়ে, এবং ধীরে ধীরে ইউরোপিয়ানরা এগুলো অনুবাদ করতে শুরু করে। আরেকটা ফ্যাক্টর দেখা যাক, 1453 সালে মুসলিমরা ইস্তাম্বুল জয় করে। ইস্তাম্বুল ছিল বাইজেন্টাইন সাম্রাজ্যের কেন্দ্র, অর্থাৎ পশ্চিমা রোমান যে সাম্রাজ্য ছিল সেটার কেন্দ্র। তো মুসলিমরা যখন ইস্তাম্বুল দখল করে নিল, তখন সেখানকার যেসব খ্রিস্টান গবেষক ছিল, একাডেমিক ছিল, তারা পালায় ইটালিতে চলে আসলো, এবং তাদের সাথে রোমান সভ্যতা এবং গ্রিক সভ্যতার যে জ্ঞানগুলো ছিল সেগুলো তারা নিয়ে আসলো। তো এক অর্থে এটাও কিন্তু মুসলিমদের কাজের প্রভাব। এবং এখানে আরেকটা জিনিস লক্ষ্য করেন, ইস্টার্ন রোমান সাম্রাজ্যের কাছে কিন্তু গ্রিক এবং রোমানদের জ্ঞান সংরক্ষিত ছিল, তাদের এটা নতুন করে আবিষ্কার করতে হয় নাই। অর্থাৎ ইউরোপিয়ানরা যে বলে যে গ্রিক এবং রোমানদের জ্ঞান হারায় গেছিল, তারপর এটা নতুন করে আবিষ্কার হয়েছে, কথাটা আসলে সত্য না। এই জ্ঞান বাইজেন্টাইনদের কাছেও ছিল, এবং মুসলিমদের বিশাল এক সভ্যতা ছিল। অন্ধকার যুগ ছিল শুধুমাত্র ইউরোপে। এছাড়া অন্যান্য আরো অনেক ক্ষেত্রে ইউরোপিয়ানরা এই সময় মুসলিমদের চিন্তা গ্রহণ করে বা সরাসরি কপি করে অ্যাকচুয়ালি। ফর এক্সাম্পল, চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে চিকিৎসা বিজ্ঞানের জনক ধরা হয় গ্যালেনকে। গ্যালেন ছিল একজন গ্রিক, কিন্তু তার অনেক ভুল ছিল যেগুলো মুসলিম গবেষকরা পরে সংশোধন করছেন, এবং তারা নিজেদের পরীক্ষা নিরীক্ষা এবং নিজেদের যে পর্যবেক্ষণ ছিল, অভিজ্ঞতা ছিল, সেগুলোর আলোকে আরো অনেক কিছু যুক্ত করছিলেন। মুসলিম বিজ্ঞানীরা বিভিন্ন সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ অপারেশনের যেসব যন্ত্রপাতি আছে, এগুলোও তৈরি করছিলেন। যেমন আল আন্দালুসের আবুল কাসিম আল জাহরাউই বিভিন্ন ধরনের পদ্ধতি তৈরি করছিলেন এবং যন্ত্র তৈরি করছিলেন, যেগুলো আজকেও ব্যবহার করা হয় কিছুটা পরিবর্তিত ভাবে। একই কথা অর্থনীতির ক্ষেত্রে। অর্থনীতির জনক বলা হয় আজকে অ্যাডাম স্মিথকে। অ্যাডাম স্মিথ একটা এক্সাম্পল দিছিল একটা পিন ফ্যাক্টরি, রাইট, পিন তৈরি করার ফ্যাক্টরি। তো ওই উদাহরণে সে দেখাছিল যে কোনো কারখানাতে সবাই যদি সব কাজ করার বদলে কিছু নির্দিষ্ট লোককে কিছু নির্দিষ্ট কাজ করতে দেওয়া হয়, তাহলে উৎপাদন অনেক বাড়বে। যেমন গার্মেন্টসে দেখবেন যে একজন শুধু কাটিং এর কাজ করে, একজন শুধু সেলাইয়ের কাজ করে, একজন শুধু চেকিং এর কাজ করে, রাইট। তো অ্যাডাম স্মিথ এটাই বলছিল যে সবাই সব কাজ করার দরকার নেই, নির্দিষ্ট মানুষকে নির্দিষ্ট কাজ করতে দিতে হবে, তাহলে আপনি দেখবেন যে কাজের রেজাল্ট অনেক ভালো আসবে। তো এটাকে অর্থনীতিতে বলে ডিভিশন অফ লেবার, অর্থাৎ শ্রমের বিভাজন এবং স্পেশালাইজেশন, বিশেষায়ন, কাজের বিশেষায়ন। এটা একদম স্ট্যান্ডার্ড ইকোনমিক্সে এবং বিজনেসে এখন। তো মনে করা হয় যে এগুলো আসছে অ্যাডাম স্মিথের কাছ থেকে, কিন্তু তার প্রায় 700 বছর আগে ইমাম আল গাজ্জালি একই এক্সাম্পল দিয়ে গেছেন। অ্যাডাম স্মিথ যে উদাহরণ দিছে, হুবহু সেই একই উদাহরণ আপনি আল গাজ্জালির লেখাতে পাবেন। একইভাবে অ্যাডাম স্মিথের দেওয়া আরো অনেক কনসেপ্টের মধ্যে আপনি আল গাজ্জালি এবং নাসিরউদ্দিন আত-তুসির ধ্যান ধারণার প্রভাব দেখতে পারবেন। এবং অ্যাডাম স্মিথের যে লাইব্রেরি ছিল, সেখানে গাজ্জালি এবং তুসির রচনার, তাদের লেখার ল্যাটিন অনুবাদ পাওয়া গেছে, এবং বর্তমানে আজকে এসে অনেক পশ্চিমা ঐতিহাসিক এটা এখন স্বীকার করতেছে। যেমন একজন অ্যান্থ্রোপোলজিস্ট আছেন ডেভিড গ্রেইবার, কিছুদিন আগে মারা গেছেন, তার একটা বই আছে ডেথ, 5000 ইয়ার হিস্ট্রি। সেই বইতে উনি এটা নিয়ে আলোচনা করছেন। আরেকটা এক্সাম্পল দেখা যাক, সায়েন্টিফিক মেথড, বৈজ্ঞানিক পদ্ধতি। আমরা একটু আগে বলছিলাম যে ইউরোপিয়ানরা বলে রেনেসার সময় বৈজ্ঞানিক পদ্ধতি বা সায়েন্টিফিক মেথড তৈরি হয় ইউরোপে। তো সায়েন্টিফিক মেথডটা আসলে কি? সায়েন্টিফিক মেথড হলো জ্ঞান অর্জনের বা সত্যকে খুঁজে বের করার একটা নির্দিষ্ট পদ্ধতি, যেখানে প্রথমে আপনি পর্যবেক্ষণ করবেন, আপনি কিছু একটা জিনিস দেখবেন, তারপর সেই পর্যবেক্ষণের একটা সম্ভাব্য ব্যাখ্যা দাঁড় করাবেন, হাইপোথেসিস। তারপর এক্সপেরিমেন্টের মাধ্যমে বা পরীক্ষার মাধ্যমে আপনি সেই ব্যাখ্যাকে, হাইপোথেসিসকে যাচাই করবেন। ফাইনালি পরীক্ষা থেকে যে ফলাফল পাবেন সেটার ভিত্তিতে আপনি আপনার সেই ব্যাখ্যাকে পরিবর্তন করবেন বা আরো সমৃদ্ধ করবেন। এটা হলো বৈজ্ঞানিক পদ্ধতি। তো এই যে সায়েন্টিফিক মেথড, এটা মুসলিমদের আবিষ্কার, বিশেষ করে হাসান ইবনুল হাইসামের আবিষ্কার। ইবনুল হাইসামকে আসলে প্রথম বিজ্ঞানী বলা যেতে পারে, এবং
বৈজ্ঞানিক পদ্ধতি কোনোভাবেই গ্রিকদের থেকে আসলে আসা সম্ভব না, কারণ গ্রিকদের যে পদ্ধতি ছিল সেটা সম্পূর্ণ ভিন্ন, একটা উল্টা পদ্ধতি ছিল। গ্রিকদের পদ্ধতি ছিল অ্যাক্সিওম্যাটিক এবং ডিডাকটিভ রিজনিং। তো এটা নিয়ে আসলে বিস্তারিত আলোচনা করার সুযোগ নাই, কারণ এটা আসলে একটু জটিল আলোচনা হয়ে যাবে। বাট সহজে যদি বলি, তাহলে এই ধরনের রিজনিং হলো যে আপনি প্রথমে এক বা একাধিক বক্তব্যকে সঠিক ধরে নেবেন বা সত্য ধরে নেবেন, এক বা একাধিক প্রস্তাবনাকে সঠিক বা সত্য ধরে নিলে এটার ভিত্তিতে আপনি একটা উপসংহার টানবেন। যেমন আমি যদি বলি, ধরেন মানুষ মাত্রই মরণশীল, এটা আমার প্রস্তাবনা এক। সক্রেটিস একজন মানুষ, এটা আমার প্রস্তাবনা দুই। তাহলে এক আর দুইয়ের থেকে আমি পাবো যে সক্রেটিস মরণশীল। ঠিক আছে, এটাকে বলে ডিডাকটিভ রিজনিং। যদি প্রথম আমার প্রস্তাবনাগুলো যদি সঠিক হয়, তাহলে আমি এগুলো থেকে লজিক্যালি একটা উপসংহার পাবো। তো এটা হলো ডিডাকটিভ রিজনিং। অ্যাক্সিওম্যাটিক রিজনিংও অনেকটা এটার মতোই। অন্যদিকে সায়েন্টিফিক যে মেথড, এটা কিন্তু পর্যবেক্ষণ এবং পরীক্ষা নির্ভর। আপনি শুরু করবেন পর্যবেক্ষণ থেকে, আপনি কোনো অ্যাজাম্পশন থেকে বা কোনো পূর্ব ধারণা থেকে শুরু করবেন না, আপনি পর্যবেক্ষণ থেকে শুরু করবেন, এরপর পর্যবেক্ষণকে ব্যাখ্যা করার চেষ্টা করবেন, তারপর পরীক্ষা করে আপনার ব্যাখ্যাকে যাচাই করবেন। এই পদ্ধতি এবং গ্রিকদের যে পদ্ধতি সেটা সম্পূর্ণ আলাদা পদ্ধতি। কাজে গ্রিকদের থেকে ইউরোপিয়ানরা এই পদ্ধতি পাইছে, এটা হওয়া সম্ভব না। ইবনুল হাইসাম এই পদ্ধতিটা কিভাবে কাজে লাগাইছিলেন তার একটা সহজ উদাহরণ দেখেন। ইবনুল হাইসামের সময়, মানে তার সময়ে বড় একটা তর্ক ছিল যে মানুষ কিভাবে দেখে। তার আগে 800 বছর ধরে এই জিনিসটা নিয়ে তর্ক হচ্ছিল, যে একদল বলতেছিল যে মানুষের চোখ থেকে আলো বের হয় এবং সেটা যখন গিয়ে কোনো কিছুর উপর পড়ে তখন মানুষ ওই জিনিসটা দেখে। আরেক দল বলছিল যে না, আলোটা আসে জিনিস থেকে এবং এই আলোটা যখন মানুষের চোখে আসে তখন মানুষ জিনিসটা দেখে। তো গ্রিক লজিক অনুযায়ী, ডিডাকটিভ রিজনিং অনুযায়ী, অ্যাক্সিওম্যাটিক রিজনিং অনুযায়ী এই দুটো অবস্থানই সঠিক মনে হচ্ছিল, দুটো অবস্থানই ইন্টারনালি কনসিস্টেন্ট। ঠিক আছে, এই দুটো অবস্থানই সঠিক মনে হচ্ছিল। তো ইবনুল হাইসাম এটা সমাধান করলেন। কিভাবে করলেন? উনি কোনো পূর্ব আলোচনায় গেলেন না, উনি কোনো পূর্ব ধারণায় গেলেন না, কোনো তাত্ত্বিক সিদ্ধান্ত অনুসিদ্ধান্তের দিকে গেলেন না, ডিডাকটিভ রিজনিং করলেন না। উনি খুব সহজ একটা পরীক্ষা করলেন। উনি মানুষকে বললেন যে তোমরা সূর্যের দিকে তাকাও, এবং মানুষ যখন সূর্যের দিকে তাকায় তখন কি হয়? আমরা যখন খুব ব্রাইট, খুব উজ্জ্বল কিছুর দিকে তাকাই তখন আমাদের চোখে ক্ষতি হয়, চোখ জ্বলে যায়, রাইট? তার মানে কি? তার মানে আলোটা আসলে চোখ থেকে বের হচ্ছে না। যদি আলোটা চোখেই থাকতো তাহলে তো চোখের ক্ষতি হইতো না। আলোটা বাইরে থেকে আসতেছে এবং বাইরে থেকে আসার পর এটা চোখে রিফ্লেক্টেড হচ্ছে, তার মানে এভাবে আমরা দেখি। এইভাবে ইবনুল হাইসাম এই সমস্যাটার সমাধান করলেন। পরীক্ষা, পর্যবেক্ষণ এবং সিদ্ধান্ত, এটা হলো সায়েন্টিফিক মেথড। এরকম আরো জটিল অনেক কিছু উনি করছেন, বিশেষ করে অপটিক্সের ক্ষেত্রে, কিন্তু আমি আপনাদের সহজ একটা এক্সাম্পল দিলাম। সো এই যে সায়েন্টিফিক মেথড, সেটা মুসলিমদের আবিষ্কার এবং এগুলো থেকে ইউরোপিয়ানরা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে। বিশেষ করে অপটিক্স নিয়ে যে তার আলোচনা, এগুলো ইউরোপিয়ানরা নিচে নিউটন পর্যন্ত এগুলো তারা প্রভাবিত ছিল। সো সায়েন্টিফিক মেথড গ্রিকদের কাছ থেকে ইউরোপিয়ানরা পায় নাই, তারা এটা মুসলিমদের কাছ থেকে পাইছে, যদিও তারা এখন বলে এটা গ্রিকদের কাছ থেকে পাইছে বা ইউরোপিয়ানরা নিজেরা তৈরি করছে। এরকম আরো অনেক উদাহরণ আছে যেখানে ইউরোপিয়ানরা মুসলিম বিজ্ঞানীদের কাছ থেকে সরাসরি কপি করছে বা গ্রহণ করছে। যেমন কোপারনিকাসের যে বিখ্যাত মডেল, তার অনেক কিছু মুসলিম বিজ্ঞানী ইবনু শাতিরের মডেল থেকে নেওয়া। যদিও এখানে একটা বড় পার্থক্য আছে, ইবনু শাতির মনে করতেন যে পৃথিবী সৌরজগতের কেন্দ্রে, অন্যদিকে কোপারনিকাসের মডেলের কেন্দ্র ছিল সূর্য। এই পার্থক্য আছে। সো কাজেই হুবহু সবকিছু কপি এটা বলা হচ্ছে না, কিন্তু কোপারনিকাসের মডেলের কিছু জায়গাতে সে সরাসরি ইবনু শাতিরের মডেল থেকে নিছে এবং এমন এমন জায়গাতে মিলছে যে এটা আসলে কাকতালীয়ভাবে হওয়া কখনো সম্ভব না। আরেকটা বড় উদাহরণ হলো রেনে দেকার্ট। দেকার্টকে বলা হয় আধুনিক পশ্চিমা দর্শনের জনক, এবং তার যে মূল দর্শন সেটা ব্যাপকভাবে ইমাম আল গাজালি দ্বারা প্রভাবিত ছিল। শুধু প্রভাবিত বললে ভুল হবে, সে বেসিক্যালি আল গাজালি থেকে অনেক আলোচনা কপি করছে, একেবারে বিভিন্ন কনসেপ্ট, আইডিয়া, এমনকি প্যারাগ্রাফ পর্যন্ত কপি করছে, এবং এর বিভিন্ন উদাহরণ খুঁজে বের করা সম্ভব, এবং বর্তমানে অনেকে এরকম অনেক কিছু খুঁজে বের করছেও। এরকম আরো অনেক উদাহরণ দেওয়া সম্ভব। এখন জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে এক সভ্যতা আরেক সভ্যতা থেকে গ্রহণ করবে, এটা অস্বাভাবিক কিছু না, এটা স্বাভাবিক। নতুন যে সভ্যতা সেটা পুরনোদের কাছ থেকে অনেক কিছু গ্রহণ করে, তারপর নিজেদের মতো করে সেটাকে আগায় নেয়, এটাতে কোনো সমস্যা নাই। কাজে ইউরোপিয়ানরা মুসলিমদের কাছ থেকে নিছে, এটাতে কোনো সমস্যা নাই। সমস্যাটা হলো তারা নিছে কিন্তু স্বীকার করে নাই। তারা মুসলিমদের কাছ থেকে নিছে কিন্তু তারা বলছে এটা আমরা গ্রিকদের কাছ থেকে নিছি, অথবা তারা মুসলিমদের কাছ থেকে নিছে কিন্তু বলছে যে আমরা এটা নিজের আবিষ্কার করছি। এই জায়গাটাতে সমস্যা। অর্থাৎ
ইউরোপিয়ানদের বক্তব্য হলো যে মুসলিমদের মূল ভূমিকা হলো শুধু কপি করার। মুসলিমরা কি করছে, তারা গ্রিকদের রচনাবলী আরবিতে অনুবাদ করছে, তারপর ইউরোপ মুসলিমদের কাছ থেকে এই রচনাবলীগুলো পাইছে, তারপর এগুলোর আলোকে ইউরোপ উন্নতি করছে। মুসলিমদের কৃতিত্ব হলো জাস্ট এই যে সংরক্ষণ করাটা, এই অনুবাদ করাটা, অথচ বাস্তবতা হলো উল্টা। মুসলিমরা যখন অনুবাদ করছে তারা শুধুমাত্র হুবহু কপি করে নাই, বরং তারা নিজেরা আরো অনেক কিছু যুক্ত করছে। তারা নিজেরা পরীক্ষা নিরীক্ষা করে যে বিষয়গুলো পাইছে, যা সংশোধন হয়েছে, সেগুলোও যুক্ত করছে। এবং আমরা দেখলাম যে ইবনুল হাইসাম, ইবনুল শাতির, আল গাজালি এবং এরকম আরো অনেকে তারা নিজেরা যেসব বিভিন্ন ক্ষেত্রে যেসব অগ্রগতি করছিলেন সেগুলো থেকে ইউরোপিয়ানরা কপি করছে। ডেকার্ট বলেন, কোপার্নিকাস বলেন, তারা যখন এই জিনিসপত্রগুলো লিখতেছিল তখন ইউরোপে মুসলিম বিজ্ঞানীদের বা মুসলিম একাডেমিকদের যদি আমরা বলি, ওনাদের যেই রচনাবলী ছিল সেগুলো ল্যাটিন অনুবাদ ওই সময় ইউরোপে বহুল প্রচলিত ছিল, ইজিলি পাওয়া যেত। কিন্তু ইউরোসেন্ট্রিক হিস্ট্রি বলে যে যা কিছু হয়েছে সেটা হয় গ্রিকরা তৈরি করছে, অথবা রেনেসা বা এনলাইটেনমেন্টের সময় ইউরোপিয়ানরা তৈরি করছে, অথবা বাস্তবে তারা মুসলিমদের থেকে কপি করতেছে। তো এই যে মিথ্যাচার, এই যে ধামাচাপা দেওয়া, এটার কারণ কি? এটার কারণ ছিল ইসলাম হলো ইউরোপের শত্রু। আমরা আগের আলোচনাতে বলছিলাম যে ক্রিসেন্ডমের যে ধারণা, খ্রিস্টান বিশ্বের যে ধারণা, খ্রিস্ট বিশ্বের যে ধারণা, এটা তৈরি হয়েছিল ইসলামের মোকাবেলার জন্য। তারা নিজেদেরকে সংজ্ঞায়িত করছিল ইসলামের বিপরীতে। তাহলে যে আপনার এমন শত্রু, সেই শত্রুর কাছ থেকে জ্ঞান নেয়ার বিষয়টা আসলে আপনি কিভাবে স্বীকার করবেন? এই জন্য তারা এটা চেপে গেছে। ইনফ্যাক্ট মুসলিমদের কাছ থেকে কোনো কিছু নেওয়া হলে, কোনো জ্ঞান, কোনো তথ্য, কোনো গবেষণা এগুলো নেওয়া হলে সেটার উৎস হিসেবে মুসলিমদের নাম দেয়া যাবে না। এটা একটা পলিসি ছিল, ঘোষিত পলিসি ছিল, লিখিত পলিসি ছিল। যেমন জেজুইটদের একটা ডকুমেন্ট আছে, তাদের স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠানে কি কি নিয়ম অনুসরণ করা হবে শিক্ষকরা, গবেষকরা, সেটা নিয়ে। তো জেজুইটরা হলো ক্যাথলিক চার্চের একটা অংশ। এই ডকুমেন্টে স্পষ্টভাবে বলা ছিল যে কোনো কিছু যদি মুসলিমদের থেকে গ্রহণ করা হয় তাহলেও বলা যাবে না যে এটা আমরা মুসলিমদের থেকে নিছি, এটা অন্য কোনো উৎস বলতে হবে। এটা 1599 সালের একটা ডকুমেন্ট। এর আগেও ক্যাথলিক চার্চের মধ্যে এই নিয়মটা ছিল, এই নীতিটা ছিল। 1599 গিয়ে তারা এটা সরাসরি কাগজে কলমে আনছে, বাট এটা আরো আগে থেকে ছিল। অর্থাৎ মুসলিমদের কাছ থেকে নিলে সেটা মুসলিমদের কৃতিত্ব দিবা না, মুসলিমদের ক্রেডিট দিবা না, অন্য কোনো উৎসের কথা বলবা। সেই অন্য উৎসটা কি? গ্রিক উৎস। আবার কেউ যদি মুসলিমদের কাছ থেকে যে নেওয়া হয়েছে এটা স্বীকার করে, তাহলে তার উপর আবার সমস্যা হওয়ার আশঙ্কা ছিল। তাকে হয়তো বা এক্সকমিউনিকেট করতো, অর্থাৎ তাকফির করতো, বা তাকে চার্চের হাতে নানা হয়রানির মুখোমুখি হওয়ার আশঙ্কা ছিল। এই কারণে কোপার্নিকাস থেকে শুরু করে ডেকার্ট পর্যন্ত সবাই এই বিষয়টা চেপে গেছে। কাজেই গ্রিকদের রচনাবলী নতুন করে আবিষ্কার করার কারণে ইউরোপের পুনর্জন্ম হয়েছে, এটা হলো একটা মিথ, এটা একটা কল্পকাহিনী। এটা ইউরোপের বানানো ইউরোসেন্ট্রিক মিথ। বাস্তবতা হলো ক্রুসেড এবং আল আন্দালুসের মাধ্যমে ইউরোপ মুসলিম সভ্যতার সংস্পর্শে আসছে। তারা মুসলিমদের মাধ্যমে গ্রিকদের রচনাবলী পাইছে, এটা সত্য, এটা তারা স্বীকারও করে। কিন্তু তার চেয়েও বড় যেটা পয়েন্ট, তার চেয়েও বড় যেই অবদান, সেটা তারা স্বীকার করে না। সেটা হলো তারা মুসলিম বিজ্ঞানী এবং চিন্তাবিদদের যে গবেষণা ছিল, যে উপসংহার ছিল, যে জ্ঞান ভান্ডার ছিল, সেটা কপি করছে এবং এটার উপর নিজেদের সভ্যতা তৈরি করছে। কিন্তু এটা তারা স্বীকার করে নাই। রেনেসার পেছনে আরেকটা বড় ফ্যাক্টর ছিল টাকা। এই সময়টাতে ইউরোপে, বিশেষ করে ফ্লোরেন্স, ভেনিস, এইসব জায়গাতে বড় বড় কিছু ব্যাংক গড়ে ওঠে। এই ব্যাংকগুলো ছিল ফ্যামিলি বিজনেস, অর্থাৎ তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে ব্যবসা করত, ব্যাংকিং এর ব্যবসা। এবং এই ব্যাংকগুলো টাকা ধার দিত কাদেরকে? রাজাদের, অভিজাতদের এবং বড় বড় ব্যবসাগুলোকে। তো যেসব পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে এই ব্যবসাগুলো করতেছিল, ব্যাংকিং ব্যবসা, তাদের মধ্যে একটা ছিল মেডিচি পরিবার, এবং এরা ছিল ফ্লোরেন্সের সবচেয়ে ক্ষমতাশালী পরিবারদের একটা। এবং এই পরিবারের একজন ছিল লরেন্জো দি মেডিচি, এর কথা আমরা আগে বলছি। এবং সে ছিল শিল্প, সাহিত্য এবং বিজ্ঞানের পৃষ্ঠপোষক। অর্থাৎ সে যে বিশাল পরিমাণ টাকা কামাইছিল ব্যাংকিং থেকে এবং অন্যান্য জিনিস থেকে, এই সম্পদের বড় একটা অংশ বা একটা অংশ সে শিল্পী, গবেষক, বিজ্ঞানী এদের পেছনে খরচ করত। একসময় মেডিচিদের দেখা দেখি অন্যান্য যারা অর্থবান, ক্ষমতাবান ছিল, তারাও এটা করা শুরু করলো। তারা বিভিন্ন স্থপতি, শিল্পী, গবেষক, তাদেরকে অর্থ দিয়ে পৃষ্ঠপোষকতা করত। এবং এটা জ্ঞান, বিজ্ঞান এবং শিল্প সাহিত্যের প্রসারে বড় ধরনের ভূমিকা রাখলো। কারণ এই ধরনের কাজগুলো করতে হলে, এই ধরনের কাজ আগায় নিতে হলে, ধরে রাখতে হলে প্রচুর টাকা পয়সা লাগে, আর একটা মোটামুটি ধরনের স্থিতিশীলতা লাগে, রাজনৈতিক স্থিতিশীলতা লাগে। যখন মানুষকে খাবার নিয়ে চিন্তা করতে হয়, যখন মানুষকে প্রাণ বাঁচাতে ছোটাছুটি করতে হয়,
তখন সে জ্ঞান বিজ্ঞান চর্চা করতে পারে না, সেখানে শিল্প সাহিত্যের বিকাশ হয় না। মৃত্যু ভয় নিয়ে শিল্প সাহিত্য আপনি করতে পারবেন না, খালি পেটে আপনি বিজ্ঞান চর্চা করতে পারবেন না। এই কারণেই যে কোনো সভ্যতায় আপনি দেখবেন যে জ্ঞান বিজ্ঞান এবং শিল্প সাহিত্যের বিকাশ এটা আসে পরের দিকে। কোনো সভ্যতা প্রথমে হুট করে জ্ঞান বিজ্ঞানে উন্নতি করতে পারে না, কোনো সভ্যতা প্রথমে হুট করে শিল্প সাহিত্য উন্নতি করতে পারে না। প্রথমে সামরিকভাবে আপনাকে প্রতিষ্ঠিত হইতে হবে, তারপর আপনাকে রাজনৈতিকভাবে স্থিতিশীল হইতে হবে। এই দুটা ধাপ আপনি যখন পার হবেন তখন আসবে অর্থনৈতিক বিকাশ, ব্যবসা বাণিজ্যের প্রসার, মানুষের হাতে তখন টাকা আসবে। যখন মানুষের হাতে টাকা পয়সা আসবে, যখন আপনি রাজনৈতিকভাবে স্থিতিশীল, যখন আপনি সামরিকভাবে শক্তিশালী, তখন আপনি জ্ঞান বিজ্ঞান এবং শিল্প সাহিত্যের পেছনে খরচ করবেন। তখন অর্থের পৃষ্ঠপোষকতায় জ্ঞান বিজ্ঞান এবং শিল্প সাহিত্য দাঁড়াবে, তার আগে না। এই কারণে বর্তমানে যারা মনে করে যে জ্ঞান বিজ্ঞানে উন্নতি করে আমরা মুসলিম উম্মার পুনর্জাগরণ ঘটাবো, তারা আসলে ভুল চিন্তা করতেছেন। পৃথিবীতে এভাবে কারো উত্থান কখনোই ঘটে নাই। আপনার সব সময় প্রথমে সামরিক শক্তি লাগবে এবং আপনার রাজনৈতিক প্রতিষ্ঠা লাগবে। যদি এটা না থাকে তাহলে আপনি কখনোই স্বতন্ত্র স্বাধীন সভ্যতা করতে পারবেন না, এবং রেনেসার ক্ষেত্রে তাই ঘটছে। আরেকটা দিক ছিল যেটা আমরা বলছিলাম যে এই সময় তারা বিভিন্ন নতুন নতুন মহাদেশ খুঁজে বের করছিল, এবং এইসব মহাদেশ থেকে সম্পদ তারা লুটপাট করে আনতেছিল, বিশেষ করে আমেরিকা থেকে, এবং এটাও ইউরোপের যে অর্থনীতি এটাকে ব্যাপকভাবে বুস্ট করছিল। রেনেসার আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো হিউম্যানিজম, যেটা আমরা শুরুতে বলছিলাম যে মানবতাবাদের উত্থান। তবে আমরা বলছিলাম যে এটা আজকের সেকুলার হিউম্যানিজমের মতো ছিল না। দেখেন যে আমরা স্কুল কলেজে ক্লাস 9 থেকে 3টা বিভাগ থাকে আমাদের স্কুলগুলোতে। একটা হলো বিজ্ঞান, একটা হলো ব্যবসা, আরেকটা কি মানবিক। এই মানবিক মানে কি? এই মানবিক মানে হলো আমরা বলি আর্টস, বা সঠিকটা কথাটা হলো আসলে হিউম্যানিটিস। তো এই যে হিউম্যানিটিস বিভাগ, এই যে মানবিক বিভাগ, এখানে কি পড়ানো হয়? ভাষা, দর্শন, সাহিত্য, আইন, সমাজবিজ্ঞান। রেনেসার সময় মানবতাবাদী বলতে বোঝানো হতো এমন কেউ যারা এই যে হিউম্যানিটিস সংক্রান্ত বিষয়গুলো নিয়ে পড়াশোনা করে বা গবেষণা করে। যদিও এই সাবজেক্টগুলো তখন আজকের চেহারায় ছিল না, কিন্তু তারা মোটা দাগে এই বিষয়গুলো নিয়ে গবেষণা করত। রেনেসা যুগের মানবতাবাদী যারা ছিল তারা মনে করত যে এইসব বিষয়ে গবেষণা করা হলে এবং এইসব বিষয়ে গ্রিক ও রোমের যে সংস্কৃতি সেটা অনুসরণ করা হলে ইউরোপে একটা নতুন সংস্কৃতি গড়ে উঠবে, এবং এতে করে পৃথিবীর ব্যাপারে ইউরোপের মানুষের দৃষ্টিভঙ্গি বদলাবে, জীবনের ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গি বদলাবে। এবং এটা কিন্তু আসলে সেকুলার ছিল না, বরং রেনেসার সময়ের যে হিউম্যানিজম, রেনেসার সময়ের যে মানবতাবাদ, এটার পৃষ্ঠপোষকদের অনেকেই বা অধিকাংশ ছিল আসলে খ্রিস্টান এবং চার্চের সাথে যুক্ত। এমনকি বেশ কয়েকজন পোপ এই ধরনের জ্ঞান চর্চা এবং চিন্তার পৃষ্ঠপোষক ছিল। তবে এই সময়ে মানুষ কেন্দ্রিক এবং দুনিয়া কেন্দ্রিক যে চিন্তা ভাবনা, সেটাকে প্রাধান্য দেওয়ার একটা প্রবণতা ধীরে ধীরে গড়ে উঠতেছিল। মানুষকে জীবনের কেন্দ্র ধরে চিন্তার যে প্রবণতা, এটার একটা শুরু তখন দেখা যাচ্ছিল। এছাড়া রেনেসার সময়কার বিখ্যাত কিছু ব্যক্তি, যেমন ধরেন নিকোলো ম্যাকিয়াভেলি বা পেট্রোয়ার্কের মতো লোকেরা, তাদের যে চিন্তা ও দর্শন ছিল সেখান থেকে আপনি ইন্ডিভিজুয়ালিজমের কিছু দিকও দেখবেন যে তাদের রচনা এগুলো আসলে কাঠামো নিচ্ছে, শেপ নিচ্ছে। কাজে মানুষকে এবং দুনিয়াকে কেন্দ্র করে চিন্তা করার যে প্রবণতা, সেটা রেনেসার সময় তৈরি হতে শুরু করলো এবং শক্তিশালী হয়ে উঠতে শুরু করলো। সবকিছুকে আপনি মানুষের বিচারে দেখবেন, সবকিছুকে মাপবেন মানুষের মাপকাঠিতে। মানুষের চেয়ে উঁচু কোনো কিছুর দিকে তাকানোর দরকার নাই। মানে মানুষ যেন অনেকটা আসমানের দিক থেকে মুখ সরায় দুনিয়ার দিকে তার মনোযোগটা সেট করলো, মানুষকে মহাবিশ্বের কেন্দ্রে বসালো। তবে রেনেসার সময় তারা ধর্ম অবিশ্বাস করলো না বা ধর্মকে প্রত্যাখ্যান করলো না, তারা তাদের বিশ্বাস রাখলো, তারা খ্রিস্টান। কিন্তু এই বিশ্বাস রেখে তারা মানুষের উপর বেশি জোর দিল। কিন্তু এই ধরনের চিন্তা আসলে মৌলিকভাবে ধর্মের সাথে সাংঘর্ষিক, বা এই ধরনের চিন্তার মধ্যে কিছু দিক আছে যেগুলো মৌলিকভাবে ধর্মের সাথে সাংঘর্ষিক। যে কারণে এই চিন্তাগুলো পরবর্তীতে যখন এনলাইটেনমেন্টের সময় গেল, সেখানে গিয়ে ধর্মকে একেবারেই সরায় ফেলা হলো এবং মানুষকেই মূল মানদণ্ড বানানো হলো। অর্থাৎ রেনেসার সময় ধর্ম এবং মানুষ কেন্দ্রিক চিন্তা এই দুটা সহাবস্থান করতেছিল। কিন্তু এনলাইটেনমেন্টের সময় গিয়ে দেখা গেল ধর্মকে সরায় দিয়ে মানুষ কেন্দ্রিক চিন্তাটাই একক প্রভাব তৈরি করে ফেললো। এটা নিয়ে ইনশাল্লাহ আমরা পরের সপ্তাহে আরো আলোচনা করব। এবং এখানে আসলে গ্রিক সংস্কৃতি এবং গ্রিক চিন্তার প্রভাব ছিল। রেনেসার যে মানবতাবাদ, এটার পেছনে গ্রিক চিন্তা এবং সংস্কৃতির প্রভাবটা আসলে কি, এটা একটু বোঝা দরকার। আপনি যদি গ্রিক মিথোলজির দিকে তাকান বা গ্রিক পুরাণের দিকে তাকান, তাহলে দেখবেন যে এখানে যে দেবদেবী আছে
এরা আসলে মানবতা বিরোধী, মানে মানুষ বিরোধী শক্তির মতো। এদের কাজ হলো মানুষকে শাসন করা, মানুষকে নিয়ন্ত্রণ করা, এবং বেশিরভাগ সময় এরা আসলে মানুষের ভালো চায় না। যেমন ধরেন, গ্রিক পুরাণে একটা চরিত্র আছে প্রমিথিয়াস। সে একজন দেবতা। তো প্রমিথিয়াস কি করলো, সে স্বর্গ থেকে আগুন চুরি করলো এবং সেটা এনে সে মানুষকে দিল, এবং এর ফলে মানুষের মধ্যে প্রযুক্তির জন্ম হলো, জ্ঞান বিজ্ঞানের জন্ম হলো, অর্থাৎ সভ্যতার জন্ম হলো, শিল্প সাহিত্যের জন্ম হলো। প্রমিথিয়াস ছিল মানব জাতির সাহায্যকারী গ্রিক পুরাণ অনুযায়ী। কিন্তু বাকি দেবতারা কিন্তু এটা পছন্দ করলো না। প্রমিথিয়াস যে মানুষকে হেল্প করলো, এটা তাদের কাছে পছন্দ হলো না। এই জন্য তারা কি করলো, প্রমিথিয়াসকে চিরকালের জন্য ভয়ঙ্কর শাস্তি দিল। তো এরকম আরো অনেক কিছু আপনি এই 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 পুরাণে পাবেন, গ্রিক পুরাণে পাবেন। গ্রিক পুরাণের যে দেবতারা আছে তারা অ্যান্টি হিউম্যান, মানুষ বিরোধী বা মানবতা বিরোধী। তাই গ্রিক পুরাণের দৃষ্টিভঙ্গি থেকে মানুষের সংগ্রাম ছিল দেবতাদের বিরুদ্ধে, স্বর্গের বিরুদ্ধে, আসমানের বিরুদ্ধে। মানুষের মুক্তির অর্থ হলো দেবতাদের নিয়ন্ত্রণ থেকে মুক্ত হওয়া, আসমানের নিয়ন্ত্রণ থেকে মুক্ত হওয়া। মানুষ কখন স্বাধীন হবে, মানুষ কখন মুক্ত হবে, মানুষ কখন সফল হবে, যখন সে আসমানের নিয়ন্ত্রণ থেকে মুক্ত হইতে পারবে, যখন সে দেবতা আর ধর্মের যে স্বৈরাচারী শাসন, এটা থেকে বের হতে পারবে। এটা ছিল গ্রিক পুরাণ থেকে এই ধারণাটা আসে, এবং এই কারণে গ্রিক চিন্তার মধ্যে মৌলিকভাবে একটা ধর্মবিরোধী দিক আছে। রেনেসার সময় এই বীজটা ইউরোপের চিন্তার ভেতরে গেঁথে যায়, যদিও তারা নিজেরাও হয়তো সেই সময় এটা ধরতে পারে নাই, কারণ তারা তো ধর্মকে অস্বীকার করতো না। কিন্তু তারা মানুষের স্বাধীনতাকে একটা প্রধান মূল্যবোধ হিসেবে গ্রহণ করছিল, যেটা পরবর্তীতে একসময় পূর্ণ ধর্ম বিরোধিতার দিকে গেছে। রেনেসা জন্ম দিছে এনলাইটেনমেন্টকে, আর এনলাইটেনমেন্ট সবকিছুর চূড়ান্ত মানদণ্ড বানাইছে মানুষকে, মানুষকে আর মানুষের আকলকে, তার বিচার বুদ্ধিকে। আর এটা থেকেই পরবর্তীতে সেকুলারিজম সহ অন্যান্য মতবাদ তৈরি হয়েছে, এবং এটা ইনশাল্লাহ পরের সপ্তাহে আমরা আরো বিস্তারিত আলোচনা করতে পারবো। তো আমরা যদি সামারি করি, তাহলে এই আলোচনায় আমরা কি কি দেখলাম? এই আলোচনায় আমরা রেনেসার ব্যাপারে জানলাম, এর মূল বৈশিষ্ট্য এবং অবদানগুলো দেখলাম। রেনেসার পেছনে মূল কারণগুলো কি ছিল, কি কি ফ্যাক্টর ছিল সেটা দেখলাম। বিশেষ করে রেনেসার পেছনে ইসলামী সভ্যতার যে ভূমিকা আছে সেটা আমরা দেখলাম, এবং ইউরোপ কিভাবে সিস্টেম্যাটিক্যালি এই ভূমিকা অস্বীকার করছে বা এটা চাপা দেওয়ার চেষ্টা করছে এবং আজও চেপে যাচ্ছে, সেটাও আমরা জানলাম। পাশাপাশি রেনেসার কিছু ফিচার আমরা দেখলাম যেগুলো আমাদের বর্তমানকে প্রভাবিত করতেছে। আধুনিক সভ্যতার সেকুলার এবং ধর্মবিরোধী চিন্তার কিছু বীজ কিভাবে রেনেসার মাধ্যমে শুরু হয়েছিল সেটাও আমরা দেখলাম। এবার আমরা দেখব রেনেসার সময়কার অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটা ঘটনা, যেটা হলো প্রটেস্ট্যান্ট রিফর্মেশন।